ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে বলতে বলতে শেষে ঠাকুরের চোখ মুখ ছলছল করে উঠল। আরও কি যেন বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। তামাক সেজে দেওয়া হলো, অন্য মনস্কভাবে গড়া গড়া নল টানছেন। মন চলে গেছে যেন কোনো অজানার রাজ্যে। কিছু সময় পরে মনোহর ভাইকে দেখে জিজ্ঞাসা করলেন, তোর কাজ হলো তো মনোহর ভাই? হাতে তো অনেক কাজ আছে। কোন কাজের কথা বলছেন শেষে ঠাকুর? বইয়ের আলমারির। মনোহর ভাই, এখনও হয়নি শেষে ঠাকুর। তাড়াতাড়ি করে দাও লক্ষ্মী, সময় মতো কাজ না হলে কি সুখ হয়? মনোহর ভাই, আচ্ছা তাড়াতাড়ি করে দিচ্ছি শেষে ঠাকুর। তাই তো, দাও। রাজশাহীর একটা বৃদ্ধা মা বললেন, বাবা, আমার ছেলেটি বড় কৃপণ, কেবল পয়সা জমাবে, সংসারে একান্ত প্রয়োজন যা তাও খরচ করতে চায় না। এই নিয়ে সংসারে মাঝে মাঝে বড় অশান্তির সৃষ্টি হয় শেষে ঠাকুর। কি আর করবি, সে তোদের যেভাবে খাওয়াইয়ে পড়াইয়ে খুশি হয়, তোরাও তাতে খুশি থাকিস। ও নিয়ে হাঙ্গামা করিস না। তোদের খাওয়া পড়া কষ্ট দেয় না তো? উক্ত মা, তা দেয় না, আর আমি নিজের জন্য তো ভাবি না, কিন্তু বউ ছেলে মেয়েদের কোনো শখ শৌখিনতা পূরণ করতে চায় না শেষে ঠাকুর। তা না করলই যাই হোক, জমায় যে সেও তো তোদেরই জন্য। তবে বেশি কৃপণতাও অমিতব্যয়িতা কোনোটাই ভালো না, কিন্তু মাত্রামতো সঞ্চয় ভালোই। বুদ্ধিমান লোক যারা, তারা ছাওয়াল পাওয়ালের জন্য টাকা ও বিষয় আসর বাড়াবার থেকে তাদের যোগ্যতা বাড়াবার চেষ্টা করে। চরিত্র ও যোগ্যতা যদি না বাড়ে, তবে বাপে করে রেখে গেলেও ছেলে তা রক্ষা করতে পারে না, বরং ওই প্রাচুর্যই তার উৎসাহের যাওয়ার কারণ হয়। তাই আর যা করুক আর না করুক, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা যাতে ভালো ব্যবস্থা করে সেদিকে তুই নজর রাখবি। তার ছেলে মেয়েদের ভালোর জন্যই তুই যদি গোপনে ডেকে ভালো করে বুঝিয়ে বলিস, তাহলেই খুশি হবে। নিজের জন্য ছেলের কাছে কিছু চাস না, কিন্তু কিছু কিছু দান ধ্যান করলে যে পিতৃপুরুষের মর্যাদা বজায় থাকে ও বাড়ে, এবং তা দেখে যে ছেলেপুলেদের মানুষ হবার পক্ষে সুবিধা হয়, সে কথাটা আস্তে আস্তে মাথায় ধরিয়ে দিতে হয়। যার যা প্রকৃতি সে সম্বন্ধে সমালোচনা করে কোনো লাভ হয় না। তার মনে বা অহংকারে যথাসম্ভব আঘাত না দিয়ে মোড় ফেরাতে হয়। সত্যেন মিত্র, আজকাল ছাত্র ও যুব সমাজের মধ্যে যে অশ্রদ্ধা ও অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতা দেখা যায়, তার প্রতিকার কী শেষে ঠাকুর? তার প্রতিকার খুঁজতে গেলে আগে কারণ খুঁজতে হবে। পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যদি স্ত্রীর প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও তর্জনিত শৃঙ্খলা না দেখে, তাহলে ছেলেপুলেদের মধ্যে সেটা আসবে কোথা থেকে? আর রাজনৈতিক ও সামাজিক যত রকমের আন্দোলন আছে দেশে, তাতে কেবল দাবি দাওয়া ও পরের ঘাড়ে দোষ চাপাবার বৃদ্ধি। আত্মসমালোচনা, আত্মসংগঠন এবং আত্মপ্রশস্তির কোনো আন্দোলন তো আমরা করি না। তারপর আদর্শ, ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, কুলাচার ইত্যাদি আমরা বড়রাই অনেকেই মানি না। এসবের নামে আমরা নিজেরাই নাক সিটকাই। এই আবহাওয়ার মধ্যে মানুষ হলে ছেলেপুলেদের ওই সব উৎসর্গ তো অনিবার্য। গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে কি গাছ বাঁচে? ছেলেপুলেদের দোষ দিলে কি হবে? অনেক বাড়িতে স্ত্রী স্বামীকে মানে না। তার পেটে যে ছেলে হবে সে খুব মাতৃভক্ত হবে, পিতৃভক্ত হবে, এ আশা করে কি করে? তাই পরিবারগুলিতে হাত দিতে হবে। কতগুলি নীতি কথা হবে না, শ্রদ্ধা ভক্তি জাগে এমন আচার অনুষ্ঠান করতে হবে। এখনই আপনারা সৎসঙ্গী পরিবারগুলিতে ইষ্টভীতির সঙ্গে সঙ্গে পিতৃভীতি ও মাতৃভীতি চালিয়ে দিতে পারেন। বাপের উচিত ছেলে মেয়েকে দিয়ে রোজ তাদের মাকে দেওয়ানো, মায়ের উচিত তাদের দিয়ে রোজ বাপকে দেওয়ানো। যারা দীক্ষা নেয়নি সেসব পরিবারের পিতৃভীতি মাতৃভীতি সহজেই প্রবর্তন করা যায়। আর শিক্ষক ও অধ্যাপকদের হওয়া চাই আদর্শপরায়ণ। তাদের করা বলা ও ভাবায় মিল থাকা চাই, তাহলেই ব্যক্তিত্ব ফুটে ওঠে। আর সেই ব্যক্তিত্বই ছাত্রদের শ্রদ্ধা আকর্ষণ করে। শিক্ষকদের আবার ছাত্রদের সঙ্গে ক্লাসের বাইরে ব্যক্তিগত যোগাযোগ থাকা চাই। শিক্ষকের কাছে যদি স্নেহ, মমতা ও সহানুভূতি ও আদর্শ অনুরাগ প্রেরণা পায়, তাতে খুব ভালো কাজ হয়।
শিক্ষক ও অভিভাবকের সঙ্গে যদি যোগাযোগ থাকে এবং একটা ছেলেকে সুগঠিত করে তোলার ব্যাপারে তারা পরস্পরে যদি সহযোগিতা করেন তাহলে খুবই সুবিধা হয়। কতগুলি ছেলেকে এমনভাবে তৈরি করা লাগে যারা আবার অন্য ছেলেদের সৎভাবে প্রভাবিত করতে চেষ্টা করে। ছেলেদের মাধ্যমে ছেলেদের ভিতর যদি একটা বোধ, বিবেচনা এবং চিন্তাশীলতা, দায়িত্বপূর্ণ মনোভাব গজিয়ে তোলা যায় তাহলে কাজ সহজ হয়ে আসে। ভালো যারা, অর্থাৎ আদর্শনিষ্ঠ ও আত্মনিয়ন্ত্রণ পরায়ণ যারা, তারা যদি বিচ্ছিন্ন থাকে, সঙ্গবদ্ধ না হয়, তাহলে কিন্তু শক্তি হয় না। সেই শক্তিটা সৃষ্টি করা দরকার। আপনারা দাঁড়ালেই সব হয়। যে বড়কে মানে না তাকে যদি তার ছোটরা না মানে তাহলে কিন্তু তার ভালো লাগে না। তাই অশ্রদ্ধা কেউই পছন্দ করে না। এই বুঝটা ফুটিয়ে দিতে হবে কায়দা করে। আর সুস্থ লোকমত গঠনের খবরের কাগজগুলি অনেক সাহায্য করতে পারে। তাদের ধরে তাদের দিয়ে লেখাতে হয়। কেদার ভট্টাচার্য গল্পচ্ছলে বললেন, জাপানে নাকি এক ধরনের টর্পেডোর কার্যকারিতা পরীক্ষা করার জন্য 8,000 এমন দরখাস্তকারী চেয়েছিলেন, যাদের প্রত্যেকে এই পরীক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাতে নাকি অল্প দিনের মধ্যেই 8,000-এর জায়গায় 10,000 দরখাস্ত এসে হাজির হয়েছিল। সেজে ঠাকুর, তাহলে দেখেন জাতির মঙ্গলের জন্য ওরা কতদূর ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ওদের পন্থার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু ত্যাগ বুদ্ধি যে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ত্যাগ বুদ্ধি আবার রকমারই আছে। কেউ হয়তো হুজুগের মাথায় প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে, কিন্তু সে অর্থ সহ্য, ধৈর্য, অধ্যবসায় নিয়ে হাসি মুখে কষ্ট স্বীকার করে চলতে পারে না। তাতে আরও শক্ত স্নায়ু লাগে। তেমনি কর্মী পেলেও কী যে করে ফেলা যেত তার ঠিক ছিল না। অনিল গাঙ্গুলি আগামী উৎসবের কথা তুললেন এবং উৎসবের জন্য 1.5 লাখ টাকার তোলার কথা হয়েছে সে কথাও বললেন। সেজে ঠাকুর, উৎসব ভালো করে করতে পারলে তার থেকে আমরা কাজগুলি করে ভেসে উঠবে। আর 1.5 লাখ টাকা তুলতে গেলেই 5 লাখ টাকা মাথায় রেখে চেষ্টা করা লাগবে। শরৎ হালদার, 25 টাকা করে ব্যক্তিগত অর্ঘ্য অনেকেই দিচ্ছেন সেজে ঠাকুর। 3 ঠেলায় হয়ে যাবেননি। ভালো করে হাউড় দেন, মনকে পাগল করে তোলা লাগে, মাতাল করে তোলা লাগে, নাচাইয়ে তোলা লাগে, ফন্দি ফিকির বের করতে হয়, আর বাধাগুলি পূর্বে আঁচ করে নিরসন করতে হয়। কোটি কোটি লোকের দীক্ষা যাতে হয় তার ব্যবস্থা করতে হয়। আমি যখন দলবল নিয়ে ঘুরতাম তখন একবার এক স্টিমার শুদ্ধ লোক দীক্ষা নিয়ে ফেললাম। নিজেদের ভিতর একটা আবহাওয়া সৃষ্টি করা লাগে। সেই আবহাওয়া তখন বাইরেও ছড়াইয়ে পড়ে। এই রকমটা হলে তখনই আলোকের আবির্ভাব হয়। এমনতর হয় যা ইচ্ছা করলেই পরমপিতায় দয়ায় লহমান তাই করতে পারেন। এমনতর বিশ্বাস আছে কাজের। এই যে নমুনার কথা বললাম, ভ্রাম্যমান দল, কিন্তু তা প্রদর্শন করা লাগবে। আবার মনে করিয়ে দিই, মানুষ, টাকা, জিনিসপত্র, জমি সব দিকেই নজর থাকে যেন। ভারতকে আবার সোনার ভারত করে তোলা চাই। একটু থেমে পরক্ষণেই বললেন, কটা লেখা আছে দেখেছেন নাকি? শরৎদা, না। সেজে ঠাকুর, এই প্রফুল্ল লেখাগুলি শোনাবি নাকি? শরৎদা, ওরা সবাই আছে। প্রফুল্ল, বেলা কিন্তু বেশ হয়েছে এখন। সেজে ঠাকুর মাথা ঝাঁকিয়ে, না হয় তুই এখনই শোনা। খোলা গরম থাকতে থাকতেই নিয়ে আয়। কেষ্টদার বাড়ি থেকে খাতা এনে পড়া হলো। কারোর সঙ্গে তর্কের ভিতর দিয়ে অগ্রসর হয়েও না, কিন্তু স্মরণ রেখো, সহানুভূতির সঙ্গে অন্যের কথা শোনো। গুণ গ্রহণ, মুখরতা ও সুকৌশলী মনজ্ঞ আলাপ আলোচনার ভিতর দিয়ে অন্যের অন্তর্মথিত সূক্ষ্ম সক্রিয় সমর্থন ও আলিঙ্গন লাভ করা যায়। আগে থেকে বিষয় সুচিন্তিত নিয়ন্ত্রণ সহ আদর্শ পোষণী কৌশলী কূটনীতিক উদার চাতুর্যই চলার নিরাপদ পন্থা। সংগতি সম্পন্ন বুদ্ধিমান ও সম্ভ্রান্তদের সঙ্গে কখনো সংঘর্ষে লিপ্ত হও না, কিন্তু তোমার আদর্শ পরিপূরণী উদ্দেশ্যকে এমন কৌশল ও প্রফুল্লতার ভিতর দিয়ে সঞ্চারিত করো যাতে তাদের বন্ধুত্বপূর্ণ শুভ সংক্রিয় তোমার অধিকার হতে পারে, যা কিনা তোমাদের এবং তাদের আত্মপ্রসাদের কারণ হয়ে ওঠে। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তৎপর এবং গুণ গ্রহণ মুখর কৌশলী পরামর্শ এবং সমবায়ী উৎসাহ ব্যঞ্জক সংবেদনশীলতা সাফল্যের ঊর্ধ্বারণী সংকেত। পড়ার পর শেষে ঠাকুর এক এক করে অনেককেই কাছে জিজ্ঞাসা করলেন, বোঝা গেল তো? সবাই বললেন হাঁ। তাতে শেষে ঠাকুর বললেন, এগুলি কিন্তু অভ্যাস করা লাগে। তৈলক্য চক্রবর্তীকে জিজ্ঞাসা করলেন, আপনার নাটকের সম্বন্ধে লোকে কি বলে? তৈলক্যদা, ভালোই বলে। শেষে ঠাকুর, এইসব ভাবধারা নিয়ে বইটই যত লেখা যায় ততই ভালো। ভালো সাহিত্য নিয়ে দেশ
প্লাবিত করে দিতে হয়। সুবিধা হলে জেলায় জেলায় নিজেদের প্রেস করতে হয়। আপনারা অনেকে আছেন, আরও একটা কথা মনে থাকতে থাকতে বলে রাখি, একথাও উৎসবাদীর সময় শোভাযাত্রা করতে হলে এমনভাবে করা ভালো যার ভিতর দিয়ে আর্যকৃষ্টির রূপটা ফুটে ওঠে। সমাজকে আমরা কি করতে চাই তার ছবিটা যেন তার মধ্যে ধরা পড়ে। ভেবে ভেবে জিনিসটা ঠিক করতে হয়। আমি আগেও বলেছি, এখনও বললাম, কত যে করবার আছে তার অন্ত নেই। ভালো শিল্পী পেলে তাকে দিয়ে কৃষ্টির অনুপ ছবি আঁকিয়ে লোকশিক্ষার ব্যবস্থা করা যায়। এক একজনের মাথায় এক একভাবে জিনিসগুলি ধরে। যার মাথায় যেভাবে ধরে তার কাছে সেভাবে পরিপোষণে না করলে হয় না। সেই জন্য লোক বুঝে যাজন করা লাগে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।